বাংলাদেশ দলের জার্সিতে এবারের বিশ্বকাপ খেলতে কারা যাচ্ছে সেটা অনেকেই অনুমান করতে পারেন। তারপরও নির্বাচকদের জন্য যেন কাজটা বরাবরই কঠিন করতে হয়, শেষ মুহূর্তের অপেক্ষা। এই সময়ের মধ্যে আসলে ঘটে কি? আজ বিশ্বকাপের দল ঘোষণার আগে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ। ইমরোজ আহমেদ এবং মঞ্জুর মোর্শেদ দুজনকে স্বাগত খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। যতটুকু জানা যাচ্ছে যে আজকে বিশ্বকাপের দল ফাইনালি বিসিবি ঘোষণা করতে যাচ্ছে। অন্যান্য বড় দলগুলো আমরা দেখেছি যে বহু আগে দল ঘোষণার যে লাস্ট ডেট বেঁধে দেওয়া হয়েছিল আইসিসি, সেই দিনেরও আগে ঘোষণা করে দিয়েছে দল এবং মোটামুটি তাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইমরোজ আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে দল ঘোষণার ক্ষেত্রে তো আসলে কয়েকটা বিষয়ে আসলে দেরি হতে পারে। প্রথমত হচ্ছে যে অনেক বেশি ক্রিকেটার আপনার হাতে, সেক্ষেত্রে এই ক্রিকেটারদের বাছাই করা মুশকিল। আরেকটা হতে পারে যে ক্রিকেটার আসলে নেই, পারফর্ম করতে পারছে না, খুঁজে বের করা কঠিন। আরেকটা হতে পারে ইনজুরি কনসার্ন। বাংলাদেশের ক্ষেত্রে বরাবরই কোন বিষয়টা হয়ে থাকে সাধারণত? ধন্যবাদ, শুভ সকাল। আমি আপনার দ্বিতীয় সংখ্যাটাই বেছে নিতে চাই, যে আমাদের আসলে হাতে কোনো প্লেয়ার নাই এবং যারা আছে তারা পারফর্ম করতে পারছে না। আমরা কথা বেশি বলছি, প্লেয়াররা অত্যন্ত বেশি কথা বলি। কোনো কোনো জায়গায় আমরা দেখছি তারা খুব অ্যারোগেন্ট হয়ে যাচ্ছেন। বাট বিশ্বমানের ক্রিকেটের সাথে যদি তাদেরকে মিলাতে যান এই 20-22 বছর পরে, আপনারা দেখবেন আসলে অন্য দলের প্লেয়াররা যখন খেলতে নামেন ব্যাটিং করতে, আমরা শঙ্কায় থাকি এই প্লেয়ারটাকে কখন আউট করা যাবে, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্যারি হিম আউট। আর আমাদের প্লেয়াররা যখন খেলতে নামেন তখন আমরা শঙ্কায় থাকি এই বোধহয় গেল, এইরকম একটা শঙ্কায় থাকি। এই যে একটা অস্থির অবস্থা আমাদের টিমের, আমরা যত বড় বড় কথা বলছি, আমরা পারফর্ম কিন্তু সেরকম করতে পারছি না। আমরা 10টা ম্যাচ পরে একবার পারফর্ম করলেই তাকে বিরাট বড় তারকা হিসেবে আমরা মাথায় নিয়ে নাচছি। সাকিব আল হাসানকে নিয়ে যদি আমি কথা বলি, উনি যথেষ্ট বিশ্বমানের প্লেয়ার, আমরা অবশ্যই মেনে নেই। আপনি দেখুন ওনার লোকাল একটা সেঞ্চুরি করেছেন, তাও কত বছর পরে, সেটা নিয়ে কি মাতামাতি আমি দেখলাম এই সোশ্যাল মিডিয়াতে। আর আপনি যদি বাইরের বড় বড় প্লেয়ার গুলাকে দেখেন, সেই সময় তাদেরকে দেখবেন যে তাদের লোকাল যে এ গ্রেড খেলা হয়, তারা হয়তো বা কেউ 50টা সেঞ্চুরি করেছেন, কেউ 60টা, কেউ 40টা, অনেক সেঞ্চুরি করা। তাদের মান আর আমাদের মান কোথায়, এই জিনিসগুলাতেই কিন্তু পার্থক্য করে দেয়। তার উপরে আছেন আমাদের বিশিষ্ট একজন কোচ হাতুরা সিং। উনি দলটাকে এসেই তছনছ করেছেন, এটাকে সাজিয়ে গুছিয়ে তুলতে তুলতে এখন খোরা যুক্তিতে উনি অনেক কথাই বলছেন বিসিবি প্রধানের কাছে, এবং অনেক কথাই আমরা শুনছি। এখনো শান্ত বলছেন পিচগুলো এখন ভালো হয়েছে, আমরা খেলে অভ্যস্ত হচ্ছি। এর আগের পিচ খেলাতেও কিন্তু আমরা যেমন খেলেছি তেমনটাই আমরা এখনো খেলছি। আসলে আমরা স্কিল আর কিভাবে উন্নত করব, আমরা ইমপ্রুভ, আমরা আসলে আমাদের মেন্টালিটিটা এবং আমাদের অ্যাটিচিউডটা খেলার ভিতরে রাখতে হবে। আমার কি কারণে জানি মনে হয় আমরা যে কোনো ভাবেই হোক খেলার সময় আমরা একটু নিজেদের অবস্থান থেকে কেমন জানি সরে যাই এবং সঠিকভাবে পারফর্ম করতে পারছি না। জিম্বাবুয়ের মতন একটা দলের সাথে আসলে খেলার পরে আমরা যে বক্তব্য দিচ্ছি, আমরা শিখছি, আমরা দেখছি, আমরা ভালো করব, এরকম বক্তব্য আমরা আসলে নেপাল দল, উগান্ডা দলের কাছ থেকে শুনতে চাই। এই 22 বছর 23 বছর খেলার পরে বাংলাদেশ দলের থেকে এরকম সেই জায়গা থেকে আসলে আমরা শুনতে চাইছি না। অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেও আমরা আসলে শিখছি, ক্যাপ্টেনের কাছ থেকে আসলে সেই মন্তব্যটা পাওয়া যাচ্ছে। মঞ্জুর মোর্শেদের কাছে আসতে চাই। যে সিচুয়েশনটা বারবারই আসলে জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে, এই বিষয়টা একটা পয়েন্ট, কিন্তু এই মুহূর্তে আসলে বিশ্বকাপের দল নিয়ে যেভাবে আলোচনা চলছে, ক্রাইসিসটা আসলে কোন জায়গায় মূলত তৈরি হচ্ছে? যে বিশ্বকাপ দলে পারফর্মার নেই, কিন্তু আমাদের হাতে তো বিকল্প ক্রিকেটারও নেই যে দল ঘোষণায় দেরি করতে হবে, খুঁজে বের করতে সময় লাগবে। বিষয়টা তো এরকম হতে পারে না। ক্রাইসিসটা আসলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে এবং এরকম যে হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে যে টানা হেঁচড়া চলবে, সেটা আপনিও প্রেডিক্ট করতে পারেন, আমিও প্রেডিক্ট করতে পারি, ইমরোজ ভাইও প্রেডিক্ট করতে পারেন। কারণ বাংলাদেশের ক্রিকেটটা এভাবেই চলছে, এভাবেই চলে আসছে, এভাবেই চলছে, ভবিষ্যতে এভাবে চলবে কিনা সেই সিদ্ধান্ত আসলে বোর্ডের হাতে। তারা আসলে তাদের যে অবস্থান, তাদের যে সামনে দেখা ভীষণ মিশন, তারা যতক্ষণ না ঠিক করছেন ততক্ষণ এভাবেই চলবে আমার মনে হয়। দেখেন, বোর্ড সভাপতি একটা কথা বলেছেন যে জিম্বাবুয়ে সিরিজটা তিনি বলেছেন যে এটা কোনোভাবেই বিশ্বকাপের প্রস্তুতি নয়, বিশ্বকাপের অংশ নয়। তাহলে টিম সিলেকশন করতে এত দেরি হলো কেন? যদি বিশ্বকাপের প্রস্তুতিই না হয়, টিম সিলেকশনে যদি এর কোনো ভূমিকা নাই থাকে,
তাহলে টিম দিতে এত দেরি করলেন কেন? আগেই তো দিতে পারতেন। নিউজিল্যান্ড কি করেছে, সেই সবার আগে 29 এপ্রিল তারা দলটা ঘোষণা করে দিয়েছে। আজকে 12ই মে, কতদিন চলে গেল? 14 দিন চলে গেল, আপনি আজকে পর্যন্ত টিম ঘোষণা করতে পারলেন না। অবশ্য দেখবেন নিউজিল্যান্ড হচ্ছে অন্যতম হট ফেভারিট। এখন পাকিস্তানের কথা বলে লাভ নেই, পাকিস্তান তো আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম টি-20টা হেরেই বসেছে। এখন আপনি কোন পথে চলবেন সেটা ঠিক করতে হবে আপনাকে। যে আপনি দেখেন আইপিএল এর প্রভাব কিন্তু ভারতীয় দলে খুব একটা নেই। যদি থাকতো তাহলে আমরা হার্দিক পান্ডিয়াকে ভারতের স্কোয়াডে দেখতাম না। অনেক বড় বড় নাম রয়েছে যারা দুর্দান্ত পারফর্ম করছেন, তাদেরকে কিন্তু ভারত তাদের টিমে রাখেনি। অর্থাৎ যাদেরকে রাখা হয়েছে তারা পারফর্ম না করলেও তাদের উপর সেই আস্থাটা রাখা হয়েছে। তাহলে বাংলাদেশ কেন পারবে না? এখন শেষ পর্যন্ত দেখেন তাদের বিকল্প রয়েছে, তা সত্ত্বেও তারা আগেভাগে টিম দিয়ে দিয়েছে। আমরা জানি আমাদের বিকল্প নেই, আমি কোট আনকোট আবার বলছি, বিকল্প নেই। তাহলে আমার টিম দিতে দেরি হবে কেন? যারা আছেন তাদের উপর ভরসা রাখতেই হবে। লিটন দাস অফ ফর্মে থাকুক অথবা ফর্মে থাকুক, লিটন দাস মাস্ট গোয়িং প্লেয়ার, তার বিকল্প বাংলাদেশে হয় না। তাহলে টিম দিতে দেরি হবে কেন? হ্যাঁ, যদি কেউ ইনজুরিতে পড়েন তার বিকল্প আপনি তৈরি রাখবেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। তো এই বিষয়গুলো না একটা প্লেয়ারকে কনফিডেন্সও দেয় যে আমি অফ ফর্মে রয়েছি, তাতে কি হয়েছে? আমার উপর তো বোর্ডের আস্থা রয়েছে, নির্বাচকদের আস্থা রয়েছে, টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে। আমাকে তাহলে আমার পারফরমেন্সটা দিতে হবে। তাহলে তিনি সময়টা পান, সেই সময়টা কি আমাদের ক্রিকেটার থেকে দেওয়া হলো না। এখনো পর্যন্ত গোপনে একটা টিম দেওয়া হয়েছে, আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই 1 তারিখের আগে কাট অফ টাইম ছিল 1 তারিখ, আজকে 12 তারিখ, এখনো পর্যন্ত সেটা আলোর মুখ দেখেনি। আজকে সেটা আলোর মুখ দেখবে এবং আমরা যেরকমটা ভাবছিলাম টিমটা কিন্তু সেরকমই হবে। এমন কোনো কিন্তু বড় ধরনের নাটক সেখানে আমরা দেখবো না। সৌম্য সরকারের সেরে ওঠা নিয়ে নিশ্চয়ই একটা আগাম ইঙ্গিত ছিল, তাকে রাখা হবে। সেই জায়গাটিতে তাকে রেখেই কিন্তু একটা স্কোয়াড জনসম্মুখে আনা যেতে পারত বলে আমার মনে হয়। আপনি যখন তার উপর আস্থা রাখছেন, তাকে যখন নিতে চান, এত নাটকের তো দরকার ছিল না। সৌম্য সরকার সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন, টি-20 বিশ্বকাপে খেলেছেন, পারফরমেন্স কি? পারফরমেন্স তো লবণাঙ্কা। এমন কোনো পারফরমেন্স তিনি করেননি যে তাকে বিশ্বকাপের এই দলটাতেও রাখতে হবে। আপনি ভবিষ্যতের দিকে তাকাবেন না, সামনের দিকে তাকাবেন না, তাহলে কি আপনার নতুন জেনারেশনের ক্রিকেটার লাগবে? তো যাদেরকে দিয়ে হচ্ছে না, আমি বলছি না যে সৌম্য সরকার বিশ্বকাপে খারাপ করবেন, হয়তো ভালো করে ফেললেও করতে পারেন, কিন্তু সামনের দিকে তো তাকাতে হবে। তাহলে তো আপনার নতুন ক্রিকেটার দরকার, তাদের দিকে তাকান। আপনি বিপিএল এ তো কিছু না কিছু ক্রিকেটারকে দেখেছেন, এবারে ঢাকা প্রিমিয়ার লিগেও কিন্তু অনেকে পারফর্ম করেছেন। মাহিদুল ইসলাম অঙ্কন বলেন, পারভেজ ইমন বলেন, তারা কিন্তু পারফর্ম করেছেন। তো মানে যে লাউ সেই কদু, সেই ধরনের ক্রিকেটার নিয়েই যদি আপনাকে সামনের দিকে তাকাতে হয়, তাহলে প্রসেসটা কি? কারা বেরোচ্ছে আপনার সিস্টেম থেকে? তাদের উপর কি আপনি নির্ভর করতে পারছেন? এই প্রশ্ন গুলো কিন্তু এখন খুব খুব উৎকট হয়ে উঠেছে এবং বোঝা যাচ্ছে না যে সামনে আসলে ভীষণটা কি, মিশনটা কি। আমরা কিন্তু একেবারে অন্ধকারে রয়েছি। আজ হয়তো টিম দেওয়া হবে এবং সেখানে দেখবেন আমরা যেভাবে ভাবছি সৌম্য সরকার সহ সেরকম একটা 15 ম্যান স্কোয়াডই কিন্তু শেষ পর্যন্ত যাবে। তো আমার কথা হচ্ছে একটা 15 ম্যান স্কোয়াড ঘোষণার পরে আপনি যদি 4-5 জন ক্রিকেটারকে যদি নোটিস করেন যে তোমাদের কিন্তু যে কোনো সময় যাওয়া লাগতে পারে, তাহলে তো জিনিসটা খুবই মানে সহজ হয়ে যায়। নিঃসন্দেহে মাজুর মোর্শেদ বলছিলেন আসলে যে দল ঘোষণা নিয়ে যে নাটকগুলো হয় সেটা আলটিমেটলি ক্রিকেটের উপরে গিয়ে কি প্রভাব পড়ে, কিন্তু বিষয়টা হচ্ছে কি প্রতি বিশ্বকাপের আগেই বা এরকম বড় কোনো আইসিসি ইভেন্টের আগে দল ঘোষণা যে ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেখানে আসলে এই ধরনের গড়িমসি আমরা বিসিবির পক্ষ থেকে দেখতে পাই। প্রকাশ্যে আনা না আনার পক্ষে বিসিবি, পারলে দলটা যদি ঘোষণা করতে না হতো তাহলে হয়তো বা বোর্ড কর্তারা বেঁচে যেতেন, এরকম একটা মনোভাব বোঝা যায় বাইরে থেকে। ইমরোজ আহমেদ, এটা কি আসলে ক্রিকেটের ভেতরে অস্থিরতার কোনো আভাস দেয় কিনা, কিংবা এমন কোনো কিছুর আভাস দেয় কিনা যেটাতে মাঠের খেলায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, বা নেতিবাচক প্রভাবগুলো আসলে কি হতে পারে? দেখুন, একটা দলকে যখন আপনি তৈরি করে আপনি যখন তাদেরকে সিলেকশন করে ডিক্লেয়ার করে দিবেন, তখন অন্তত পক্ষে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে প্লেয়াররা মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারে যে তারা এখন খেলতে হবে, হোয়াট এভার মে বি দি কেস। মঞ্জুর অনেকগুলা নাম বলেছে, আমি কিন্তু মঞ্জুরের সাথে একটু দ্বিমত পোষণ করব না। তারা অনেকদিন থেকে খেলছেন, কোনো রেজাল্ট দিতে পারছেন না, হঠাৎ করে একটু ভালো খেলছেন, আবার আগের মতন চলে যাচ্ছেন, বা তাদেরকে নিয়েই আমরা দল করছি। এটাতে কিন্তু আমাদের দৈন্যদশা খুব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। কারণটা হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের পাইপলাইনে কোনো প্লেয়ার আসছে না, যারা উঠে আসছে তাদের উপর আমরা আস্থা রাখতে পারছি না। কার গোয়ার তুমি পানায় আমরা এই আস্থাগুলো রাখতে পারছি না বা চ্যালেঞ্জ নিচ্ছি না। আপনাকে যদি মনে করিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বোর্ড প্রধান কিন্তু এর আগের ওয়ার্ল্ড কাপে বলেছেন
যে আমরা ভবিষ্যতের চিন্তা করছি, ভবিষ্যতের চিন্তা করে সৌম্য সরকারকে নিয়েই যদি আপনাকে এখনো দৌড়তে হয়, আপনাকে যদি এখনো সেই পুরানা রেকর্ড নিয়ে দৌড়াতে হয়, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সৌম্য সরকারের এগেনস্টে আমি না, বাট কথা হচ্ছে ক্রিকেট খেলা এমন একটা খেলা যেই খেলাতে আপনাকে কিন্তু পারফর্ম করতে হবে, এবং পারফর্ম করলেই কিন্তু আপনি দলে আসবেন, এবং কাউকে যদি সুযোগ না দেন, আরেকজনকে বেশি সুযোগ দেন, তাহলে আরেকজন কিন্তু তার বয়স হয়ে যাবে এবং সে কিন্তু তার পরীক্ষাটা দেওয়ার আগে সে বাতিল হয়ে যাচ্ছে। আমার বারে বারে দেখছি একই মুখ, সৌম্য সরকারকে দেখছি, লিটন দাসকে দেখছি। আমরা তো জানি এই কয়জনকে নিয়ে আপনি করবেন, আর কোনো নতুন প্লেয়ারকে আমরা দেখছি না। সেই কারণে আমি বলবো যে আমাদের মনে হয় রিসোর্সের অনেক কম, রিসোর্স তৈরি করার অবস্থায় আমরা নাই, এবং যারা এই কোচ আপনি যাদেরকে বলছেন তারা ঘুরে ফিরে ওই একই লোকের উপরে আস্থা রাখছি আমরা, এবং তারা পারফর্ম করতে পারছেন না। তো সেজন্য বলবো যে দলটা যখন আপনি আগে গুছিয়ে নিবেন, এটাতে যদি নতুন কিছু মুখও দেন, তাদেরকে যদি আপনি আস্থায় নেন, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু ম্যাচিওর হবে, তাদের কিন্তু খেলার সময় আছে। কিন্তু নতুন করে না নিলে আমরা গত ওয়ার্ল্ড কাপে যেটা দেখেছি, সেই জায়গায় যে বিশৃঙ্খলা করে অস্থিরতা করে আমরা দলটা নিয়ে গেলাম ভারতে খেলার জন্য, আমরা তো ফলাফল সবাই দেখেছি, এটাই আমাদের অনুমেয় ছিল যে এই হবে ফলাফল। এর আগের T20-তেও যখন আমরা গেছি, তখনও কিন্তু হঠাৎ করে কিছু প্লেয়ারকে নিয়ে চলে গেলাম যাদেরকে আমরা পারফর্ম করতে দেখি নাই, কিন্তু তাদেরকে আমরা নিয়ে ওয়ার্ল্ড কাপে গেছি, রেজাল্ট ওই একই হয়েছে। আমরা অনেকে বেশি কথা বলছি, আমরা অনেকে বেশি রকমের কি বলবো অস্থিরতা তৈরি করছি, যেই কারণে আমাদের দলটা গুছোতে পারছি না। এবং আমাদের এই লোকাল খেলাগুলোতে আমরা যারা পারফর্ম করছি, এর মধ্যে থেকে শুধু আমি দেখছি এখন জাকের আলীকে আমরা দলে নিয়েছে, এন্ড হি ইজ ডুইং ওয়েল। তাকে সুযোগ তো দিতে হবে। অনেকে তো ধরেন সোনার চামচ নিয়ে আমাদের দলে যেটা বলছিলেন ইমরোজ আহমেদ, যে প্রতি বিশ্বকাপের আগেই আসলে একটা অস্থিরতা তৈরি হয়, এবং এই অস্থিরতাটা আলটিমেটলি গিয়ে ক্রিকেটের উপরে, খেলাটার উপরে, যেটা আসলে মূল ফোকাস পয়েন্ট, সেটার উপরে গিয়ে নেতিবাচক প্রভাব পড়ে। মনজুর মোর্শেদের কাছে আসতে চাই, এই যে নেতিবাচক প্রভাব কিন্তু বাংলাদেশ দলের T20-তে বর্তমান যে পারফরমেন্স, সেটা কি বর্তমান এর আগের এক বছরের পারফরমেন্সের সঙ্গে মেলে কিনা? যেমন আমরা যদি এক বছরে 16 ম্যাচ খেলেছে, যদি একেবারে আজকের ডেট থেকে হিসেব করি, সেই 16 ম্যাচে 10টা T20-তে বাংলাদেশ জিতেছে। সেই বাংলাদেশ দলের ব্যাটিং এবং এই জয়ের মধ্যে আবার নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলও রয়েছে, এদের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছে। এরকম একটা দলের বিশ্বকাপের আগে ব্যাটিং অর্ডারের এরকম নড়বড়ে অবস্থা, সেটা কি এই দল ঘোষণা রিলেটেড, কিংবা দলের ভেতরে বা বোর্ডের ভেতরে কোনো ধরনের কোনো একটা অস্থিরতা, বা নির্বাচকরা হয়তো বা ডিসিশন নিতে পারছেন না, এগুলোর কোনো কারণ থাকতে পারে কিনা? পারফরমেন্সের উপরে এই ধরনের একটা নেতিবাচক ট্রেন্ড চলে আসার কারণটা কি? খালি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখন ক্রিকেটার যখন অফ ফর্মে চলে যান, হ্যাঁ, তখন তার আসলে স্পেস দরকার হয়। সেই স্পেসটা আপনি কিভাবে দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে টিম ম্যানেজমেন্ট থেকে ঠিক করতে হবে, বোর্ড থেকে ঠিক করতে হবে। এখন সেই জায়গাটিতে আমার মনে হয় বেশ কিছু সমস্যা রয়ে গেছে, এবং সেটা আমরা নোটিস করতে পারি না, এবং নোটিস করলেও যেটা হয় নানাজন নানাভাবে সেটাকে ব্যাখ্যা করে, এবং দেখা যায় ওই আমার মনে হয় যেটা ওই ক্রিকেটারের কাছে ওই মানে বিষয়গুলো বিভিন্ন ভাবে যায়, তারপর তিনি একটা চাপে পড়ে যান, সেখান থেকে তার বের হয়ে আসাটা আসলে খুব কঠিন হয়ে যায়। এখন আমরা খুব ভালো করেই জানি যে লিটন দাসকে দেশে রেখে যাওয়া সম্ভব না। উনি যে মানের ক্রিকেটার, যে ধরনের ট্যালেন্ট, সেখান থেকে ওনার কাছ থেকে আমি যদি গত কি বলে 17-18 মাসের আগের কথাও বলি, ইংল্যান্ডের বিপক্ষে উনি যে দুটো ইনিংস খেললেন, ইংল্যান্ডের বিপক্ষে যে T20 সিরিজটা দেশের মাটিতে বাংলাদেশ জিতলো, সেখানে চট্টগ্রামে যে 83টা করেন, আপনি যদি ভিডিও রিপ্লেটা দেখেন আবার দেখবেন অনবদ্য ব্যাটিং দেখলে কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে, কি অসাধারণ সব শটস তিনি খেলেছেন। তো এরকম একজন ক্রিকেটার তো আমাদের দেশের রেয়ার, তাকে তো আপনি রেখে যেতে পারবেন না, তাহলে তাকে স্পেসটা দিতে হবে। তো আমার কথা হচ্ছে যে এই যে তাসকিন আবার ইনজুরিতে পড়লেন, পাঁজরের ইনজুরিতে, এখন আমরা শুনছি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে উনি সেরে উঠবেন, সর্বোচ্চ লাগতে পারে। তাহলে তার মানে দেখা যাচ্ছে কি যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে প্রস্তুতি সিরিজটা বাংলাদেশ খেলবে, সেখানে হয়তো তাসকিন থাকবেন না, বাট বিশ্বকাপে তিনি থাকতে পারেন। তার মানে কি তাকে হয়তোবা শেষ পর্যন্ত বিশ্বকাপে স্কোয়াডে রাখা হতে পারে। এখন কেউ যখন আপনার বেস্ট প্লেয়ার যে তাকে তিনি ফর্মে থাকুক অথবা অফ ফর্মে থাকুক, এই কথাটা কিন্তু বোর্ড সভাপতি দারুণ করে বলেছেন যে T20 হচ্ছে 120 বলের খেলা, ওখানে আপনাকে যে আপনার সেরাটাই দিতে হবে। কে ফর্মে আছে, কে অফ ফর্মে আছে, সেটা দেখার দরকার নেই, সেটা আসলে কাউন্টেবল না। তা সেটা যদি কাউন্টেবলই না হয়, তাহলে আমার কথা হচ্ছে দল দিতে এত দেরি হলো কেন?
জিম্বাবুয়ের সিরিজ যদি আপনারা ধর্তব্যে নাই নেন, এ কথাই যদি আপনারা বলছেন এটা প্রিপারেশনের অংশ না, এটা টিম সিলেকশনের অংশ না, জি, তাহলে কেন? পারফরমেন্সটা আসলে দল সিলেকশনে এই ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখছে না, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারপরও দল দিতে দেরি হচ্ছে। কারণটা আসলে কি, সেটা একটা রহস্য। সেই রহস্যের সমাধান কোনোদিন হবে কিনা সেটাও আসলে আমাদের জানা নেই। তবে আমরা প্রত্যাশা করতে চাই এই বিষয়গুলোর কোনো নেতিবাচক প্রভাব টাইগারদের যে মূল কাজটা ক্রিকেট, সেই ক্রিকেটে না পড়ুক, সেই প্রত্যাশা করতে চাই। সময় একেবারে শেষ পর্যায়ে। মনজুর মোর্শেদ এবং ইমরোজ আহমেদ দুজনকে অনেক অনেক ধন্যবাদ।